ইনশিতার ফোন কানে নিয়ে বলল, কি রে পুচকু, কেমন আছিস? হঠাৎ এখন ফোন দিলি? সব ঠিকঠাক আছে তো? ওপাশ থেকে তুহিনের ক্রন্দনরত আওয়াজ শোনা গেল। নয়ন, আপুকে পাওয়া যাচ্ছে না আপু। কলেজ থেকে এখনো পর্যন্ত বাসায় ফেরেনি। তোমাদের বাড়িতে খোঁজ নিয়েছিলাম, কিন্তু সেখানেও নাকি যায়নি। তুহিনের কথা শুনে আঁতকে উঠল ইনশিতা। জাহেরকে দেখার পর সেই যে দৌড়ে এসেছিল, তারপর থেকে নয়নিকাকে দেখেনি সে, বাসাতেও যায়নি। তারপরে কোথায় গেল মেয়েটা? ভালো করে খোঁজ নিয়েছিস তো? দেখ, হয়তো কোনো ফ্রেন্ডসদের বাসায় আছে। আমি সবার বাসায় খোঁজ নিয়েছি আপু, কিন্তু কোথাও নেই। এমনকি আপুর মোবাইলটাও বন্ধ। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। বাবা শহরে নাই যে বলবো। বলেই কাঁদতে লাগলো তুহিন। এদিকে ইনশিতার মাথা হ্যাং হয়ে গেছে। বাড়িতে না গেলে কোথায় বা যাবে? তার মাঝেই আর একটা আননোন নাম্বার থেকে কল আসে। তুহিনকে সান্ত্বনা দিয়ে ফোনটা কাটতে বলে। আননোন নাম্বারটা কিছু না ভেবেই রিসিভ করে নেয়। হ্যালো বলতে নিবে, তার আগে বিপরীত দিক থেকে পরিচিত একটি কণ্ঠ শোনা যায়। হ্যালো ইতু। ওপাশ থেকে নয়নিকার কণ্ঠ পেতে ইনশিতা উদ্বিগ্ন হয়ে বলে, নয়ন, তুই তুই কোথায়? সকলে তোকে কত খুঁজছে জানিস? আর তোর নাম্বার বন্ধ কেন? এটা কার মোবাইল থেকে ফোন দিয়েছিস তুই? তুই কোথায় আছিস সেটা বল। ইতু ইতু শোন, আমি এখন আমাদের পুরনো বাড়িটাই আছি। ওখানে কি করছিস? ওখানটা তো অনেক নির্জন। আর তোর কণ্ঠ এমন কাঁপছে কেন? আমি তুহিনকে বলছি, ও তোকে গিয়ে নিয়ে আসবে। কাউকে বলা লাগবে না ইতু। তো তোকে একটা কথা বলছি, শোন। তুই যেখানে আছিস সেখান থেকে কোথাও। হ্যালো হ্যালো নয়ন, কি বলি? হ্যালো। ওপাশ থেকে ফোন কাটার আওয়াজ এলো। ইনশিতা এই নাম্বারে বেশ কয়েকবার ফোন দিল, তবে কেউ তুলল না। রাফিদ সহ তার বাবা মা চেয়ে আছে ইনশিতার দিকে। ইনশিতা ঘটনাটা খুলে বলল। তার মাঝেই আবারও হঠাৎ ওই নাম্বার থেকেই ফোন আসলো। বিলম্ব না করেই ফোন তুলল ইনশিতা। ওপাশ থেকে নয়নিকা বলল, ইতু নয়ন, তুই প্লিজ বাসায় চলে যা। আমি তুহিনকে বলছি। ইতু ইতু তুই একবার আসবি প্লিজ? পুরনো বাড়িটায় একবার আসবি? বলেই কান্নায় ভেঙে পড়ল নয়নিকা। নয়নিকা হঠাৎই কান্নায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোনো বিপদ হয়নি তো নয়নের? নয়ন, তোর কি হয়েছে বল আমায়। তুই ঠিক আছিস তো? তুই এখানে চলে আয় তো। কথাটির পরে আরও একটি কথা ফিসফিসিয়ে বলল নয়নিকা, তবে কি বলল ধরতে পারল না ইনশিতা। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে দিল ইনশিতা। রাফিদ ভ্রু কুঁচকে বলল, কোথায় যাওয়ার কথা বলছো তুমি? আমাকে এক্ষুনি যেতে হবে ভাইয়া। আমি শিওর নয়নিকা কোনো বিপদে পড়েছে। এত রাতে কিভাবে যাবে তুমি? আমি কিচ্ছু জানি না ভাইয়া, কিচ্ছু না। এখন আমাকে যে করেই হোক যেতে হবে। বলেই হু হু করে কেঁদে দিল ইনশিতা। ইনশিতার কান্না দেখে না করতে পারে না চাচি। রাফিদকে ইনশিতার সাথে যেতে বলে। নয়নিকাদের পুরনো বাড়ির ঠিকানা পেতে সেদিকে গাড়ি এগিয়ে নিয়ে চলল রাফিদ। সারা রাস্তায় কেউ একটা কথাও বলেনি। ইনশিতা শুধু ছটপট করছিল, তার ওই নাম্বারটাকে ফোন করছিল, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো ওই নাম্বারটা এখন বন্ধ দেখাচ্ছে। আর রাফিদ আর চোখে কয়েকবার ইনশিতাকে দেখে নিল। ইনশিতা বাহিরের দিকে তাকিয়ে থাকা জানলার কাছে ইনশিতার অবয়ব দেখে নিল রাফিদ। কান্নার কারণে চোখ দুটি ফুলে উঠেছে, মুখ লাল হয়ে গেছে। রাফিদের মনে হচ্ছে এখন বের হয়ে ভালোই করেছে, কিছুটা সময় কাটানো যাবে ইনশিতার সাথে। এছাড়া বাকি সময়টা তো তার সাথে কাটাতে হবে ইনশিতার। ভাবতেই মুচকি হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ইনশিতার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে অনেক আগের থেকেই, যদিও এটা ইনশিতা জানে না, একমাত্র ইনশিতার বাবা মা আর তার বাবা মাই জানে। এছাড়া রাফিদও জানতো না, লুকিয়ে শুনে নিয়েছিল সে। এরপর থেকে ইনশিতাকে দেখলে নিজের মনে অন্যরকম একটা অনুভূতি উপস্থিতি টের পেত সে। এক অন্যরকম
ভালো লাগা অনুভূতি, কাউকে বোঝানো যায় না সেই অনুভূতি। বুকের ভেতরে মনে হতো ধিমধাম করে বেজে উঠছে। ইনশিতাকে দেখলেই মনে হতো এই মেয়েটাকে নিজের বুকের মাঝে বেঁধে রাখবে। কেন জানি না রাফিদের মনটা বারবার কু ডাকছে। তার মনে হচ্ছে তার ইনশিতাকে কেউ তার থেকে কেড়ে নেবে। ইনশিতাকে তার কাছ থেকে নিলে তো সে পাগল হয়ে যাবে। ইনশিতাকে বড্ড ভালোবেসে ফেলেছে সে যে। নয়নিকাদের পুরনো বাড়ি এসে থামলো গাড়িটা। ইনশিতা দৌড়ে বাড়ির ভেতরটায় গেল। রাফিদও আসলো পেছনে। ধুলিময় বাড়িটা প্রায় 3 বছর ধরে খালি পড়ে আছে। কোনো সারা শব্দ নেই। অন্ধকারে ছেয়ে আছে পুরো ঘরটা। মনে হচ্ছে ভূতের বাড়িতে প্রবেশ করছে তারা। মোবাইলের ফ্ল্যাশ অন করে নেয় রাফিদ। হঠাৎ করে ইনশিতার ফোন বেজে উঠল। দেখলো ওই নাম্বার থেকেই ফোন এসেছে। উপরের কোণার রুমটায় চলে আয়। প্রচুর পরিমাণে অবাক হলো ইনশিতা। তারা যে এখানে এসেছে সেটা নয়নিকা কিভাবে জানলো? আর জানলে ডাক দিল না কেন? বিস্মিত কাটিয়ে দুজনে উপরে ওঠার জন্য ছোট্ট সিঁড়ির দিকে পা বাড়ায়। ইনশিতা ভয়ে পা কাঁপছে অনবরত। আচমকা রাফিদ ইনশিতার হাত নিজের এক হাতে মুঠোয় পুড়ে নেয়। ইনশিতা অবাক হলো, কিছু বলল না। এই ছোঁয়া যেন তাকে বলছে, ভয় পেও না, আমি আছি তো। দুজনেই কোণার রুমটার সামনে পৌঁছালে দরজাটা হাট করে খুলে যায়। ভয় পেয়ে রাফিদের হাত জোরে খামচে ধরে ইনশিতা। রাফিদ ইশারায় শান্ত হতে বলল। তার কেন যেন মনে হচ্ছে তার ইনশিতা এখনই তার কাছ থেকে দূরে সরে যাবে। হাতের বাঁধন আরো শক্ত করে চেপে ধরল সে। অন্ধকারের মাঝে হলুদ টিমটিমে স্মালো আলোয় আলোকিত হয়ে আছে রুমের মাঝখানটা। ফর্স ঝাপসা আলো, তার মাঝেই মনে হচ্ছে কেউ একজন হাত চেপে মাথা নিচু করে বসে আছে। নয়নিকা! ইনশিতা দৌড়ে গিয়ে নয়নিকাকে ধরে বলল, এই নয়ন, কি হয়েছে তোর? হাতে ব্যান্ডেজ কেন? রাফিদ গিয়ে ইনশিতার পাশে দাঁড়ালো। নয়নিকা হাত ধরে কাঁদছে। কেঁপে উঠছে তার শরীর। স্মেন আলোর মাঝে আর একজন মেয়ে অবয়ব দেখতে পেল তারা। হাতের কিছু একটা বক্স হাতে দাঁড়িয়ে আছে। এটা তো জেবা। মুখটা কেমন পানসো হয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো অশুভ কিছু ঘটবে, সেই আশঙ্কা ভয় পেয়ে আছে। তুমি এখানে? কি হয়েছে এখানে? জেবা কিছু না বলেই রুমের কোণার মাঝে চোখ দিয়ে তাকিয়ে রইল সেই দিকে। হলুদ স্মেন আলো রুমের কোণটা একদম অন্ধকারে ডুবে আছে। দেখা যাচ্ছে না কিছু। তবে চেয়ার দোলার আওয়াজ আসছে। ইজি চেয়ার দুলছে, কেমন অদ্ভুত আওয়াজ করে দুলছে। সেই চেয়ারে থাকা মানুষটাকে শত চেষ্টা করেও ইনশিতা দেখতে পেল না। হুট করে দু হাতের কান চেপে ধরল ইনশিতা। রাফিদও ধরল নিজের কর্ণতার। হারমোনিকার সুর ভেসে আসছে ওই ইজিয়ারে বসার লোকটার থেকে। তবে সুরটা অদ্ভুতের সাথে ভয়ঙ্কর। বিভিন্ন হরহর মুভিতে কয়েকবার সুর থাকে যেগুলো শুনলে ভয়ে শরীরের লোম খাড়া হয়ে যায়, শরীর শিউরে ওঠে। তেমনি এই আওয়াজটা এতটাই ভয়ানক যে ইনশিতার মনে হচ্ছে সে এখানে না আসলেই ভালো হতো। এই ধরনের গা হিম করা সুর সে সহ্য করতে পারে না একদম। এমনকি এই ভয়ঙ্কর সুরটা রাফিদও সহ্য করতে পারেনি। যদিও সে এইসব আওয়াজে ভয় পায় না, তবুও এই আওয়াজটা এমন যে ভয় পেতে বাধ্য করে। নয়নিকা, রাফিদ ইনশিতার কানে হাত দিয়ে রয়েছে, একমাত্র জেবা ছাড়া। সে শুধু চোখ খিচে আছে। প্রায় বেশ খানিকটা সময় পর সুরটা থামলো। ইনশিতার শরীর কাঁপছে। রাফিদ দ্রুত গিয়ে ইনশিতাকে পেছন থেকে আঁকড়ে ধরলো, কারণ সে জানে এই ধরনের সুরে ইনশিতার প্যানিক হয়ে যায়, ভয়ে কান্না করে দেয়। তাই তো ছোট থেকেই কোনো হরহর মুভি দেখায় না সে, দেখলেই চিৎকার চেঁচামেচি করে। রাফিদ ইনশিতাকে শান্ত করার জন্য ইনশিতার 2 গালে হাত রেখে বলতে লাগলো, ইতু, ইতু, তাকাও আমার দিকে, এই দেখো না, এই ইতু। ইনশিতার শরীর কাঁপাকাঁপি যেন আরও বাড়ছে। সে কিছুতেই শান্ত হতে পারছে না। ঠিক সেই সময় ইনশিতার সামনে এসে দাঁড়ালো কালো রঙের শু পরা এক জোড়া পা। ইনশিতা মাথা তুলে তাকিয়ে দেখল লোকটির এক হাত ছোট্ট একটি হারমোনিয়াম, আর অপর হাতে প্যান্টের পকেটে ঢোকানো। লোকটির মাথার ওপরে দুলছে হলুদ লাইটটি। ইনশিতা কাঁপা কাঁপা পায়ে দাঁড়ালো।
রাফিদও দাঁড়িয়েছে, সে এখনও ইনশিতাকে ধরে রেখেছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে জাহের। জাহেরকে দেখতেই চমকে গেল ইনশিতা, ঘাড় কাত করে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি ভয়ঙ্কর, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন ঝরবে। জাহেরকে দেখে শরীরে যেন তার শক্তি পেল না ইনশিতা, অবশ হয়ে আসতে লাগলো। রাফিদ শক্ত করে ইনশিতার শরীর নিজের দিকে ঠেসে দিয়ে দাঁড় করিয়ে দিয়ে শক্ত করে চেপে ধরল। সামনে থাকা অচেনা এক হিংস্র চোখের অধিকারী মানুষটির দিকে আবদ্ধ তার চোখ। বিকেলে জাহের ইনশিতাকে খুঁজে না পেয়ে নয়নিকাকে তুলে এনেছিল এই বাড়িটায়। যদিও সে জানতো না যে এটা নয়নিকাদের পুরনো বাড়ি, পরে জেনেছে। নয়নিকা তো চরম রকমের অবাক। তবে নিয়ে আসার সময় সে একটু শব্দটুকু করেনি। কেন করেনি সে নিজেও জানে না। সে তখন জাহেরের মতো সুদর্শন পুরুষকে দেখায় ব্যস্ত ছিল। বাড়িটাতে এনে সর্বপ্রথম নয়নিকাকে গালে ঠাঠিয়ে একটা চর মেরেছিল জাহের। সেই চরে যেন হুঁশ ফিরেনি নয়নিকার। তবে কিছুই বলতে পারছিল না, কারণ তার হাত মুখ আগে বেঁধে দিয়েছিল জাহের। তারপর ভাঙা কাঁচ দিয়ে নয়নিকার হাতে টান মেরে দিল। সেই হাতে ইনশিতাকে ধরেছিল, সেই হাতে আরও কয়েক পোজ দিল সে। নয়নিকার হাত থেকে ছটপট করে রক্ত ঝরছে। চিৎকার দিতে চেয়েও পারছে না। জাহেরের রাগ বেড়েই চলেছে। তার মাথা ঘুরছে কেন মেয়েটা তার রোজের হাত ধরবে। এক পর্যায়ে ক্ষান্ত হয়ে থেমে গেল সে। তার রোজকে নিজের কাছে আনার জন্য নয়নিকাকে নিয়ে আসা, তাই আগেই নিজের রাগ মিটিয়ে নিল। জেবাকে ফোন করে ফার্স্ট এড বক্স আনতে বলল। জেবা আসতেই হতবাক হয়ে যায় নয়নিকাকে দেখে। জাহের ইশারা করলো নয়নিকাকে ব্যান্ডেজ করিয়ে দিতে। সেও কোনো প্রশ্ন না করে চুপচাপ নয়নিকার হাতে ব্যান্ডেজ করে দিল, কারণ কোনো প্রশ্ন করলে যদি জাহের তাকেও নয়নিকার মতো অবস্থা করে দেয় সেই ভয়ে। সে তো চিনে তার ভাইকে। তারপর নয়নিকাকে জাহের নিজের মোবাইল দিয়ে ইনশিতাকে ফোন করতে বলে। নয়নিকা অনেকবার বারণ করলে তার গালে আরও কয়টা চর পড়ে। পুরুষালী হাতে চর খেয়ে নয়নিকার ঠোঁট ফেটে যায়। নয়নিকার দিকে ইনশিতাকে ফোন করানোর সময় নয়নিকা বলে নিয়েছিল যাতে ইনশিতা ঘর থেকে কোথাও না বের হয়, যেখানে আছে সেখানেই থাকতে। কারণ নয়নিকা ইনশিতাকে নিজের বোনের মতো ভালোবাসে, আর সে চায় না জাহেরের মতো কোনো সাইকোর হাতে তার বোনকে তুলে দিতে। তাই কৌশলে ইনশিতাকে বের হতে বারণ করতে চেয়েছিল, কিন্তু সেই কথাটা বলার আগে জাহের মোবাইল টান মেরে নিয়েছিল। ইনশিতাকে যদি কোনো রকমে বারণ করা হয় তাহলে জাহের তার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। না চাইতো ইনশিতাকে আবার ফোন করে আসতে বলেছিল। শেষে ফিসফিস করে বলেছিল যাতে না আসে, তবে সেই কথাটা এতই আস্তে ছিল যে ইনশিতা শুনতে পায়নি। তারপর জাহের গিয়ে একটি পুরনো ইজি চেয়ারে বসে পড়ে আর জেবা নয়নিকার পাশে দাঁড়িয়ে থাকে। একটা অচেনা ছেলের সাথে তার রোজ আসায় প্রচণ্ড রেগে যায় জাহের। আর যখন ছেলেটি রোজকে জড়িয়ে ধরে তখন জাহেরের রাগ অসপ্তমে। ঘাড় কাত করে তাকায় তাদের দিকে। কপালের রগ ফুলে উঠেছে তার। রাগে সারা শরীর রিড় করছে। ইচ্ছে হচ্ছে এখনই ছেলেটার মাথা ফাটিয়ে দিতে। তবে নিজেকে শান্ত করলো, কারণ এখন তার সবচেয়ে জরুরি কাজ হলো তার রোজকে নিয়ে যাওয়া। তারপর না হয় এই বেয়াদব ছেলেটাকে শাস্তি দেওয়া যাবে। জাহের একটু এগিয়ে গিয়ে ইনশিতার মুখোমুখি দাঁড়ায়, একদম সামনে। তাদের মধ্যবিত্ত দূরত্ব বোধ হয় 2 কি 3 ইঞ্চি হবে। তারপর ঘাড় অন্যদিকে কাত করে ফু দেয় ইনশিতার মুখে। শীতল বাতাসে ইনশিতা কেঁপে ওঠে। মুখের সামনে থাকা চুলগুলো উড়ে পেছনে ঠেসে যে বাতাসে। রাফিদ ভ্রু জোড়া কিঞ্চিত করে এক হাত দিয়ে সজোরে ধাক্কা দেয় জাহেরের বুকে। আচমকা ধাক্কা সামাল দিতে ইনশিতাকে টেনে ধরল জাহের। ইনশিতার সরু দেহ জাহেরের শক্তিশালী দেহের টান সামলাতে পারল না, দুজনেই পড়ল নিচে। জাহেরের ওপর ইনশিতা, জাহেরের বিশালাকার দেহর ওপর পড়ল ইনশিতা। পড়ার সাথে সাথে ইনশিতা উঠে দাঁড়াতে চাইল, উঠতে পারল না জাহেরের জন্য। সে তার শক্ত হাত দিয়ে চেপে ধরে আছে ইনশিতার কোমর। ইনশিতার মাথা নিচু কাছে এনে
ফিসফিসিয়ে বলল, তুমি আমার উপর পড়াই একটুও ব্যথা পাওনি রোজ। তোমার শরীরে একটুও ওজন নেই। টেনশন নট, কয়দিন পর তোমার ওজন এমনিতেই বেড়ে যাবে। বলে ঠোঁট কামড়ে হাসলো জাহের। জাহেরের এমন কথা দ্রুত উঠতে গিয়ে উঠতে পারল না, কারণ জাহের ধরে আছে। মিনতি করে ইনশিতা বলল। ইনশিতার কথা শুনে জাহের দ্রুত ইনশিতাকে উঠিয়ে দিল। অস্থির হয়ে বলতে লাগলো, কোথায় লেগেছে রোজ? বেশি ব্যথা করছে? বলো বলো আমায় রোজ। বলে জাহের ইনশিতার কোমরে হাত দিয়ে নিল। ইনশিতা তড়াক করে লাফিয়ে উঠল, দৌড়ে গিয়ে রাফিদের পেছনে দাঁড়ালো। ইনশিতাকে রাফিদের কাছে যেতে দেখে জাহের আরও বেশি রেগে গেল। রেগে ইনশিতাকে ধরতে গেলে বাদ সাধে রাফিদ। রাফিদ নিজেও রেগে আছে এই অচেনা ছেলেটার উপরে। নয়নিকা আর জেবা শুধু ভয়ে তথস্থ। সে যেদিকে নয়নিকার মেয়ে হয়ে ইনশিতাকে ধরা এত ভয়ানক কাজ করেছে, সেখানে রাফিদকে কি করবে সেটা ভাবতেই দুজনে ভয়ে শিউরে উঠছে। জাহের ঘাড় কাত করে তাকিয়ে রইল রাফিদের দিকে। দৃষ্টিটা ইনশিতার কাছে ভালো ঠেকলো না। তার মনে হলো জাহেরের খুব খারাপ একটা কিছু করবে। তখন তার মাথায় আসলো জাহের রাফিদকে মেরে দিতে পারে, কারণ নয়নিকার সামান্য ছোঁয়াতে এমন করেছে। আর রাফিদ তো তাকে জড়িয়ে ধরেছে। না, তার জন্য রাফিদের কোনো ক্ষতি হতে দেবে না। ইনশিতা রাফিদকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। জাহের আগের ন্যায় ঘাড় কাত করে তাকায় ইনশিতার দিকে, তারপর একটা বাঁকা হাসি দিল, কারণ সে বুঝতে পেরেছে যে তার ভয়ে রাফিদের থেকে দূরে সরে গিয়েছে। জাহের হুট করে রাফিদের কাঁধে হাত রাখলো। লম্বায় রাফিদের থেকে জাহের বেশ বড়। রাফিদের কাঁধে হাত দিয়ে কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইল, অথচ চেহারা একদম শান্ত। তারপর আচমকায় রাফিদের কাঁধ টান দিয়ে ভাঙা চেয়ারটার দিকে ছুঁড়ে মারে। ঘটনাটা এতটাই দ্রুত ঘটেছে যে রাফিদ নিজেকে রক্ষা করার সুযোগও পেল না। ভাঙা চেয়ারে লেগে রাফিদের পিঠ, হাত আর গলার বেশ খানিকটা অংশ ছিলে গেছে। রক্ত ঝরছে আঘাতকৃত অংশ হতে। জাহের ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। ইনশিতা আর জেবা তাড়াতাড়ি গিয়ে রাফিদকে ধরল। ইনশিতা তো কেঁদেই দিয়েছে। জাহের গিয়ে ওদের থেকে রাফিদকে ছাড়িয়ে পেটের মধ্যে খুব জোরে একটা লাথি মারল। পেট ধরে কুকরিয়ে উঠল রাফিদ, মুখ দিয়ে অঝোর রক্ত ঝরছে। এবার ইনশিতা নিজের রাগ সামলাতে পারল না। জাহেরকে ধরে নিজের দিকে ফিরিয়ে খুব জোরে কষে একটা চড় লাগালো। ইনশিতা চেঁচিয়ে বলতে লাগলো, আপনি আসলে একটা পাগল। আরে আপনি মানসিকভাবে যে অসুস্থ সেটা কি আপনি জানেন? জাহেরের চোখ মুখ ক্রমশ লাল হয়ে উঠল। জীবনে প্রথম চড় এটা, তাও আবার যাকে ভালোবাসে তার কাছ থেকে। জাহেরের রাগ যেন বাঁধ মানল না, রাগে গজগজ করতে লাগলো। হুট করে ইনশিতা দুই বাহু ধরে নিজের কাছে নিয়ে আসলো, চিবিয়ে বলল, ভালোবাসি বলে একদম ছেড়ে দেব ভেবো না রোজ। আমার দিকে কেউ কোনোদিন আঙুল তোলার সাহস পায়নি, সেখানে তুমি আমার চড় মেরেছ। এর শাস্তি তো তোমায় পেতেই হবে। বলে বৃদ্ধ আঙুল আর তর্জনী দিয়ে চেপে ধরল ইনশিতার গাল। এত জোরেই চেপে ধরেছে যে ইনশিতার মনে হচ্ছে জাহেরের আঙুল তার গালে ঢুকে গেছে। রাগে আর ব্যথায় সইতে না পেরে আর একটা সজোরে চড় লাগিয়ে দিল জাহেরের গালে। এমন ঘটনাতে নয়নিকা সহ জেবাও হতভম্ব হয়ে গেল। জেবা মনে মনে বলছে, এবার শেষ ইনশিতা ভাই, এবার তোমাকে কি করবে এটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। জাহের আর নিজের ক্রোধ সম্বরণ করতে পারল না। গর্জন করতে করতে ইনশিতার দিকে তাকায়। ইনশিতা নিজের গাল ধরে আছে, প্রচুর ব্যথা পেয়েছে সে। জাহের গিয়ে ভাঙা কাঠের বড় টুকরো হাতে নিল। তা দেখে নয়নিকা আর জেবা জান বের হওয়ার উপক্রম। ইনশিতা তা দেখে ভাবল অনেক বড় ভুল করে ফেলেছে জাহেরকে চড় মেরে। এই কাঠ দিয়ে একটা বাড়ি দিলে তো তার মৃত্যু অনিবার্য। ইনশিতা বড় বড় ঢোক গিলল, পালাবার উপায় নেই।
রাফিদ নিজেও অজ্ঞান। নয়নিকা আর জেবা দুজনে আর কিংবা করবে। ইনশিতার মনে হচ্ছে সে কোনো সিংহের সামনে দাঁড়িয়ে আছে। তার হাঁটু কাঁপছে, ঠিক মতো দাঁড়াতে পর্যন্তও পারছে না। জাহের ঘাড় কাত করে হাতে ভাঙা কাঠ নিয়ে এগোতে লাগলো ইনশিতার দিকে। তাকে চড় মারার চরম মূল্য তো দিতেই হবে তার রোজকে। ভাঙা কাঠ দিয়ে জাহের যখন ইনশিতাকে মারতে যাবে তার আগেই ইনশিতাকে কেউ একজন সরিয়ে নিল। রাগে গজরাতে গজরাতে জাহের পেছনে ফিরল। ইতিমধ্যে ইনশিতা জ্ঞান হারিয়ে গেছে। ইনশিতাকে ধরে আছে জিহাদ। হাউ ডেয়ার ইউ টু টাচ হার ইডিয়েট! বলেই এগিয়ে যায় জিহাদের দিকে। জিহাদ এক হাতে ইনশিতাকে আগলে ধরে আর এক হাতে জাহেরকে থামায়। ভাই লুক, তুই এভাবে মেয়েটাকে আঘাত করতে পারিস না। আমার রোজের সাথে আমি যা ইচ্ছা করব, তাতে তোর পারমিশন নেব না আমি, গবেট কোথাকার! জাহের দাঁতে দাঁত চেপে উত্তর দেয়। ভাই ভাই দেখ, তুই তো চাস তোর রোজ যাতে তোকে ভালোবাসে, তোর সাথে যাতে সবসময় থাকে। তাহলে এখন যদি ওকে মারিস তাহলে ওর তো ক্ষতি হবে, তাই না? তুই কি চাস তোর রোজের কোনো ক্ষতি হোক? রোজ কষ্ট পেলে তো তুই নিজেও কষ্ট পাবি, তাই না? তাহলে শুধু শুধু ওর কাছে খারাপ হয়ে নিজেকে ঘৃণার পাত্র করছিস কেন? এভাবে তো ও তোর কাছে থাকতে চাইবে না, উল্টে ওকে ভালোবেসে বোঝা। জাহেদ যেন বুঝতে পেরেছে জিহাদের কথাটা। হাতের কাঠটা ফেলে দেয় সে। জিহাদ হাঁপ ছেড়ে বাঁচে। এখন যদি এই ধরনের কথা না বলতো তাহলে শিওর ইনশিতাকে বোধহয় আজ মেরেই ফেলতো জাহের। ঠিক সময়ে জেবা তাকে মেসেজ করেছে বলে সে পৌঁছাতে পেরেছে। জাহের মনে মনে ভাবছে আসলেই তো সে তার রোজের কোনো ক্ষতি করতে চায় না। রোজকে জিহাদের কাছে দেখে ইনশিতাকে জোর করে ছাড়িয়ে নেয় সে। তারপর ইনশিতার গাল ধরে আদরে কণ্ঠে বলে, আই অ্যাম সরি রোজ, আমি তোমাকে কোনোদিন কোনো কষ্ট দেব না রোজ, কোনোদিন না। অচেতন ইনশিতাকে কোলে করে নিয়ে চলে যায় জাহের। নয়নিকা বাধা দিতে চাইলে জিহাদ আটকায়। এখন জাহেরকে বাধা দেওয়া মানে সিংহের সাথে হাডুডুডু খেলা যাওয়া। নিজের ওপর কোনো ভারী কিছুর অস্তিত্ব অনুভব করতেই নড়ে চড়ে ওঠার চেষ্টা করলো ইনশিতা, কিন্তু পারল না। নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার জোগাড়। চোখ খুলে নিজেকে শোয়া অবস্থায় আবিষ্কার করলো সে। রুমটাও অচেনা। সে কোথায়? তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে। বাপরে, এত ভারী! হঠাৎ করে আগের ঘটনাগুলো মনে পড়ল ইনশিতার। লোকটাকে খুব জোরে ধাক্কা দিল সে। জাহের এটা তো জাহেরের রুম। ধাক্কা খেয়ে জাহেরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চেঁচাতে লাগলো, রোজ রোজ রোজ! ইনশিতার কানে হাত দিয়ে রইল। ইনশিতাকে দেখে জাহের খুব শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে তার প্রাণ ফিরে পেয়েছে। ইনশিতা ভাবল তার হাড্ডি আর হাড্ডি নেই। জাহের অস্বস্তির কণ্ঠে বলতে লাগলো, আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত তুমিও শোয়া থেকে উঠবে না। যতক্ষণ না পর্যন্ত আমার ঘুম ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমার বুকে ঘুমিয়ে থাকবে। ইনশিতা এখনও মাথাটা ধরে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তারপর এক ঝটকায় ছাড়াতে চাইলে জাহেরকে, কিন্তু বান্দা ছাড়তেই না। কি জ্বালা! এদিকে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন। এখন ঝামেলা করা যাবে না, একটু নরম হয়ে বোঝাতে হবে। একটু ছাড়ুন না প্লিজ। কখনো না, একদম আমার থেকে ছাড়া পেতে চাইবে না, এর ফল খারাপ হবে। দাঁত কিরমির করে বলল জাহের। একটুই তো, বাথরুমে যাব প্লিজ, অনেক জরুরি। কি বললাম শুনতে পাওনি? কোথাও যাবে না তুমি। আরও শক্ত করে জড়িয়ে ধরল ইনশিতাকে। ইনশিতা হতবাক। এ কেমন ছেলে? বাথরুমে যাব তাও যেতে দিচ্ছে না। ইনশিতা এবার কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করুন, অনেক জরুরি। আর বাথরুমে গেলে কি কেউ পালাতে পারে নাকি? আজব মানুষ তো আপনি। বাথরুমে তো সকলকেই যেতে হয়, প্লিজ। জাহের ইনশিতাকে ছেড়ে শান্ত নজরে তাকায়। যাও, তবে 5 মিনিট, 1 সেকেন্ড বেশি হলে খবর করে দেব আমি।
ইনশিতা দৌড়ে বাথরুমে যেতে পা বাড়ালো। হঠাৎ করে জাহেদ তার হাত ধরে ফেললো। ইনশিতা বেশ বিরক্ত হলেও জোর করে মুখে হাসি ঝুলিয়ে তাকালো। জাহের চোখ মুখ শক্ত করে বলল, মাত্র 5 মিনিট, মনে থাকে যেন, অনলি 5 মিনিটস। ইনশিতা মাথা নাড়ালো, যার মানে আচ্ছা। জাহেদ ছাড়তেই ইনশিতা বাথরুমে ঢুকে গেল। দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, যেন কত বছর পর ভালো মতো নিঃশ্বাস নিতে পারল। বাথরুম দেখে তার মুখ হাঁ হয়ে গেল। তাদের একটা রুমের সমান হবে মনে হয় বাথরুমটা। কাঁচ দিয়ে গোসলের সাইড আলাদা করা। বাথটবটাও ইয়া বড়। পুরো বাথরুম সাদা টাইলসের মোড়ানো। জাহের বাথরুমের দরজায় বাড়ি দিচ্ছে এক নাগাড়ে, মনে হচ্ছে ভেঙেই ফেলবে। রোজ 5 মিনিট ডান, বের হও। ইনশিতা অবাক, সে তো মাত্র ঢুকলো। আসছি, আর 1 মিনিট প্লিজ। জাহের অস্থির হয়ে পায়চারি করছে বাথরুমের দরজার সামনে। নিজের মাথার পেছনে চুল টেনে ধরে বিড়বিড় করছে। আবার যখন দরজা নক করতে যাবে তখন ইনশিতা বের হলো। ইনশিতা দেখলো জাহের কেমন অস্থির হয়ে আছে। যেই জাহের আবার জড়িয়ে ধরতে যাবে তখন ইনশিতা বলে ওঠে, এখানে কেন এনেছেন আমায়? আর নয়নকেই বা তখন তুলে নিয়েছিলেন কেন? ইনশিতার রাগান্বিত কণ্ঠ শুনে উল্টো জাহের বেশ রেগে গেল। ও তোমাকে টাচ করেছিল, আর ওই ছেলেটাও, এবং আমি ছাড়া তোমাকে আর কেউ টাচ করতে পারবে না। টাচ করলে হাত গুড়িয়ে দেবো তাদের, মাইন্ড ইট। ইনশিতা হাঁ করে তাকিয়ে রইল। একটা মানুষ কতটা পজিটিভ হলে এমন করতে পারে। আচমকা